বৃষ্টিতে বিপর্যস্ত বন্দর নগরী, খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ছে, বন্ধ চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। টানা বৃষ্টিতে কক্সবাজারের নির্মাঞ্চল প্লাবিত, উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে ৮ মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণহানি, পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে কক্সবাজার, উখিয়া ও টেকনাফ। ইছামতি নদীর কবলে সাতক্ষীরার সীমান্ত, বিলীন ২০০ মিটার বেড়িবাঁধ, প্লাবিত হওয়ার ঝুঁকিতে পুরো ইউনিয়ন। এবং তিস্তায় বিলেন ভিটেমাটি, প্রতি বছর নিঃস্ব লাখো মানুষ, স্থায়ী সমাধান চান নীলফামারীর বাসিন্দারা। জেলা বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিকাশী। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি সংবাদে। টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ডুবল বন্দরনগরী চট্টগ্রাম, থমকে গেছে জনজীবন। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল নিয়ে সন্দিহান নগরবাসী। এদিকে পাহাড় ধসে ষোলো শহর ও সলিমপুরে 2 শিশুর প্রাণ গেছে। আমি আমার ছোট বোন, আমার আব্বু হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। তো ধসে পড়ার কারণে পাশের রুম আমাদের যে ছিল, ও দেওয়াল ভেঙে ও সামনের রুমে মোবাইল দেখতেছিল। তো মোবাইল দেখার পর দিয়ে ও হয়তো চেষ্টা করছিল যাওয়ার জন্য, যেতে পারে নাই। পরে দিয়ে ওর গায়ের উপরে দেওয়ালটা পড়ে গেছিল। তারপর আমাদের রুমে একটু করে জায়গা ছিল, আমি আর আমার আব্বু, আমার ছোট বোন আমরা বের হয়ে আসি। পাহাড় ধস থেকে প্রাণে বাঁচা রিয়াদ জানাচ্ছিলেন মৃত্যুর মুখ থেকে ফেরার শিহরিত গল্প। 16 চশমা হিলের এই ভবনে থাকা রিয়াদরা বেঁচে গেলেও দেয়াল চাপা পড়ে মারা গেছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী সামিয়া। তার পরিবারে এখন শুধুই শোকের মাতম। আলাদা ঘটনায় জেলার সলিমপুরেও মারা গেছে 10 মাসের এক শিশু। আমি কি কোষ বকিয়ান হয়ে গেছি গো, মাটির নিচে পড়েই গেছে, আর উঠতে পারে না, দরজাও ফাঁকা ছিল না যে ঢুকবে। আমরা লাশটা হাসপাতালে প্রেরণ করছি। এখন আমরা এই বাকি যারা ভালনারেবল পয়েন্টে যারা আছে, যেসব ঘর আছে, তাদেরকে আমরা ওয়ার্ন করতেছি, তারা যেন অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। টানা বৃষ্টিতে পাহাড় ধসের মতো জলাবদ্ধতার অভিশাপ থেকেও রেহাই মেলেনি নগরবাসীর। রেকর্ড বৃষ্টিতে চরম দুর্ভোগে তারা। অনেক কষ্ট, এই পানির চলাচলের জন্য রিক্সা চলা যাইতেছে না, আবার ভাড়াও পাইতেছি না। রাস্তাঘাটে চলাফেরা খুব কষ্ট হয়ে যায়, মানুষের স্কুলে যাইতে পারে না, অফিসে যাইতে পারে না। ওই পথ ধরে আসতেছিলাম, পানির এত স্রোত, আমার মানে পুরো ভাসিয়ে নিয়ে যাওয়ার অবস্থা। কাজ করতে হবে 4 ফুট, বরাচ্ছে 1 ফিট, 1 ফিট দিয়ে তো হচ্ছে না। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে প্রকল্প নেওয়া হলেও তার সুফল পেতে আরো কত সময় যাবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। তবে এবারের জলাবদ্ধতাকে প্রাকৃতিক দুর্যোগ উল্লেখ করে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র। যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কন্টিনিউয়াস বৃষ্টি, এখানে কোনো ইন্টারাপশন নেই, কোনো থামাথামি নেই। কাজে আমি মনে করি এই যে প্রাকৃতিক দুর্যোগে আমাদের মূল কাজ হবে সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা মনে করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। অতিবৃষ্টিতে ভেঙে পড়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগও। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 8 মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 5-এর একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধসের এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নির্মাঞ্চল। এছাড়া কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদরকে ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে একের পর এক ঘটছে পাহাড় ধস, ঘটছে প্রাণহানি। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেয়ার উদ্যোগ নেওয়া হলেও সাড়া মিলছে না তেমন। চলমান দুর্যোগে বুধবার দুপুরে দ্বিতীয় দফায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প 5-এর একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধস হয়। এতে চাপা পড়ে তাৎক্ষণিক 3 জন নিহত হয়। পরে 13 জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরো 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 8 জনে। ওয়াল ভাঙি দিয়া আর মানে কি চাইতাছি দেড়ে জানার হয় কতজন কি হইয়ে মানে কি ঠান্ডা করিয়ে মানে কি নষ্ট হইয়ে 11 জন তুললে 3 জন দিয়া তৈব আর 8 জন মর হইব। লাগা গুড়া গোটের ডেলি যেটা যায় হেডে গোটের হাইন্দা ভাগে আর মানুষ কল মরে, সেদিন 3 জন নিহত হয়ে। মাটির নিচে চাপা পড়ে কেউ নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে কক্সবাজারের ভারী বর্ষণে পাহাড় ধসে রবিবার রাত এবং সোমবার আরও 11 জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। প্লাবিত হয়েছে জেলার সব উপজেলার নিম্নাঞ্চল, কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন ইমরান হোসেন টিটো। টিটো, প্রথমেই জানাবেন যে প্রশাসন কি বলছে, আর এছাড়া আরেকটু জানাবেন যে সেখানকার নিচু এলাকাগুলোর এখন কি অবস্থা দেখছেন? টানা 3 দিন বৃষ্টির পরে আজ সকাল থেকে আমরা দেখছি যে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আকাশে মেঘও অনেকটাই কম এবং অনেকটা বোঝাই যাচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এবং পানির যে পরিস্থিতি যদি বলি, এখন পর্যন্ত কৃষি অফিসের যে তথ্য, কৃষি অফিস বলছে যে বৃষ্টি হয়েছে এটি মূলত কৃষি ক্ষেতের জন্য এটি খুবই উপকারী এবং যেহেতু পানি নামার জন্য ব্যবস্থা রয়েছে, বেশিরভাগ ফসলি মাঠের পাশেই খাল রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি থামার পরে কৃষি কর্মকর্তারা আশা করছেন যে বৃষ্টি থামার পরে এটি নেমে যাবে এবং পানি নেমে যাওয়ার পরে সেক্ষেত্রে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না বলে তারা মনে করছেন। এবং বৃষ্টি চলাকালীন অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেলেও আমরা গতকাল রাতে যখন বৃষ্টি কমেছে কিছুটা, সেই সময়ের পরপরই কিন্তু দেখেছি যে নদ নদীর পানিও অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের নদী ভাঙনের কিংবা বেড়িবাঁধ ছুটে যাওয়ার কোনো খবর তারা পায়নি। এবং এখন পর্যন্ত গত 3 দিনে 2 জন জেলে এবং তালতলী শুভ সন্ধ্যায় একজন পর্যটক গোসল করতে নেমে সমুদ্র সৈকতে নিখোঁজ হয়েছিল। সেই 3 জনের এখন পর্যন্ত কেউই জীবিত কিংবা মৃত উদ্ধার হয়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ যৌথভাবে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে চেষ্টা করছেন তাদের উদ্ধারে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি তালতলীর, তারা যেটি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন নিখোঁজ 2 জেলে এবং 1 পর্যটককে উদ্ধারের জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সন্ধান পায়নি। এবং তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল থেকে শুরু করে নৌবাহিনী পর্যন্ত গভীর বঙ্গোপসাগরে তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। বিলাসী। ধন্যবাদ ইমরান। এবার একই বিষয়ে জানতে চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন FM সুমন। সুমন, প্রথমেই জানাবেন যে সেখানকার জলাবদ্ধতার এখন কি অবস্থা দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসন থেকে কিছু বলা হয়েছে কিনা। ধন্যবাদ বিলাসী। আপনি যেমনটা বলছিলেন, আসলে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি যদি জানাই, সেই সঙ্গে উদ্ধার অভিযানের কথা যদি জানাই আপনাকে, আপনি জানেন কক্সবাজারে কয়েকদিন ধরে টানা বর্ষণ কিন্তু অব্যাহত আছে। আমরা গতকালকে দেখেছি পাহাড় ধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 8 জন শিশু মৃত্যুবরণ করেছে। আমরা এই খবরটি নিশ্চয় গতকালকেও জানিয়েছি। আজকে যে সর্বশেষ তথ্য রয়েছে এটি হচ্ছে কক্সবাজারে টানা বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বেশ নতুন করে কিছু জায়গা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের নিম্নাঞ্চল কিন্তু জলবদ্ধতায় নিমজ্জিত রয়েছে গতকালকে আমরা জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, উখিয়া, রামু, টেকনাফের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি এবং চকরিয়ায় আমরা গিয়ে দেখেছি যে বিভিন্ন জায়গায় এখনও পানি অবস্থায়
আছে, বিভিন্ন মানুষের বাসায় কিন্তু পানি ঢুকেছে। এছাড়া আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে মাতামুহুরী নদীর বিভিন্ন জায়গায় কিন্তু বিপদসীমার খুব কাছ দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। এছাড়া গতকালকে রাত্রে আমরা দেখেছি চকরিয়া এবং পেকুয়ার বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাঙ্গন ধরার বেড়িবাঁধের ছোট ছোট ভাঙ্গন ধরার অবস্থা, যদিও বা স্থানীয়রা এটি প্রাণপণে ঠেকানোর চেষ্টা করছে। এছাড়া জেলায় আসলে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। কিন্তু আমরা দেখেছি স্থানীয়রা যারা আসলে ঝুঁকিপূর্ণ বাসিন্দা হিসেবে বিবেচিত, ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, তারা কিন্তু এখনও তেমন শেল্টারে যায়নি, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। এছাড়া জেলায় কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত গতকালকে রাত্রেও অব্যাহত ছিল। সকালবেলায় অঝোর দ্বারা বৃষ্টি হলো, এখন কিছুটা থেমেছে, কিন্তু পানির যে প্রবাহ অর্থাৎ মাতামুহুরী নদী কিংবা বাঁকখালী নদী, বিশেষ করে মাতামুহুরী নদীর কথা যদি বলি, মাতামুহুরী নদীর পানি কিন্তু বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি জানেন বান্দরবন থেকে এই নদীটি নেমে বঙ্গোপসাগরের সাথে মিশেছে। এটি যে বান্দরবন থেকে যে পানির প্রবাহ, এটি আসলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এবং লামা এসবের উপর দিয়ে আসলে যায়। ফলে যেভাবে আসলে বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে, আরও বৃষ্টি কিন্তু অব্যাহত থাকলে এটি শঙ্কা রয়েছে আসলে বিভিন্ন বাঁধ ভাঙার। সেই সঙ্গে কুতুবদিয়ার খবর নিয়েছি, কুতুবদিয়ায় শুনেছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার সর্বশেষ পরিস্থিতি যদি বলি, আসলে প্রশাসন ব্যাপক কাজ করছে, যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার জন্য মাইকিং করছে, সিপিপি মাঠে কাজ করছে, রেড ক্রিসেন্ট কাজ করছে, এবং ইতিমধ্যে জেলা প্রশাসন আবার বলি যে গণবিজ্ঞপ্তি জারি করে দ্রুত যেন মানুষ নিরাপদে আশ্রয় নেয় সেটির ব্যাপারে তদারকি করছেন। এই ছিল আসলে কক্সবাজারে আবহাওয়ার সর্বশেষ, তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিলাসী, ধন্যবাদ সুমন। জলাবদ্ধতার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। যাচ্ছি পরের সংবাদে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ইছামতি নদীতে ভাঙন দেখা দিয়েছে। নতুন করে ধস নেমেছে সাতক্ষীরা সদর উপজেলার হারদাহ এলাকায়। পানি বেড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে অন্তত 200 মিটার বেড়িবাঁধ। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন সীমান্তবাসী। দেবহাটার পর এবার সাতক্ষীরা সদর উপজেলার হারদাহ সীমান্তেও ভয়াল রূপ নিয়েছে ইছামতি নদীর ভাঙন। নিম্নচাপ, টানা বৃষ্টি ও জোয়ারের অতিরিক্ত পানির চাপে ভোমরা ইউনিয়নের ভাঙার মুখ এলাকায় বেড়েছে নদী ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত 200 মিটার বেড়িবাঁধ। ধসে গেছে বাঁধের বড় অংশ। হুমকির মুখে পড়েছে সড়ক, ফসলি জমি ও বসতবাড়ি। প্রতিটি জোয়ারের সঙ্গে বাড়ছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে সীমান্তের মানুষের। এখানে বসতি যারা আছে তাদের প্রত্যেকে জমি চলে গেছে নদী গর্ভে। সব গাঙে যাচ্ছে, বেশি জায়গা বই নেই। আমরা খুব আদিনী পড়ি রয়েছি এখানে। আমাদের এখানে যে পুরাতন ঘর বাড়ি ছিল, আমরা উড়ি সব চলে গেছি। সীমান্তের দুই পারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাংলাদেশের অংশে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা, আর ভারত অংশে জেগে উঠেছে নতুন নতুন চর। সেখানে গড়ে উঠেছে সারি সারি ইট ভাটা। স্থানীয়দের দাবি, একদিকে বাংলাদেশ ভূমি হারাচ্ছে, অন্যদিকে নদীর ওপারে বাড়ছে নতুন ভূখণ্ড। স্থানীয়দের আশঙ্কা, হারদাহ এলাকার দুর্বল বেড়িবাঁধ ভেঙে গেলে ঝুঁকিতে পড়বে পুরো ভোমরা ইউনিয়ন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ঝুঁকিপূর্ণ হলেও স্থায়ী প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া হয়নি। বান্দর যদি না প্রতিরোধ করে আবার উঠতে হবে। বিভিন্ন পর্যায়ক্রমে সংস্কার হবে গ্রামবাসী আপনারা জানায় থাকো। আজ অব্দি পর্যন্ত সংস্কারের কোনো ছোঁয়াই দেখলাম না। ঘর বাড়ি অল্প ঘর বাড়ি আছে, সব নদীতে ভেসে যাচ্ছে। এদিকে চলমান নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরার প্রায় 70 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা জুড়ে বেড়েছে নদী ভাঙনের আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় ইছামতি নদীর তীর সংরক্ষণে বড় প্রকল্প সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। একটা ফিজিবিলিটি স্টাডির প্রক্রিয়াধীন রয়েছে। এই স্টাডিটা সম্পূর্ণ হলে আমরা এই ইছামতি কালিন্দির যে নদী ভাঙন রয়েছে সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ, পাশাপাশি আমাদের যে বেড়িবাঁধ রয়েছে সেটা টেকসই হিসেবে তৈরি করা সম্ভব হবে। দেবহাটার পর হারদাহর ভাঙার মুখে ভাঙন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সীমান্ত এলাকায়। স্থানীয়দের দাবি, জোয়ারের পানি আরও বাড়ার আগেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে হাজারো ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ সীমান্ত জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ন্যাশনাল ডেস্ক। আরো জানাতে আমাদের সঙ্গে সাতক্ষীরা এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। শুরুতে যাচ্ছি সাতক্ষীরা, সেখানে আছেন নাজমুল শাহাদাত।
নাজমুল, প্রথমেই জানতে চাই যে ভাঙন এলাকার বাসিন্দাদের এখন কি অবস্থা দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে তারা কি কোনো সহায়তা পেয়েছে? পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ওই সকল এলাকার যে সমস্ত মানুষেরা কিন্তু একটু বেশি পেয়ে ফেলছে। বিশেষ করে গতকালকে আপনার আবহাওয়া অধিদপ্তর একটা তথ্য দিয়েছে যে ভারী থেকে অতি ভারীর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাক্ষীরাতে, খুলনা বিভাগ সহ অন্যান্য জায়গাতে। এখন আমি যদি আপনাকে সীমান্তবর্তী নদীর কথা বলি, সেখানে কিন্তু শত শত পরিবার কিন্তু তাদের ঘর বাড়ি বসত বাড়ি হারিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো প্রকার সরকারিভাবে সহায়তা পায়নি। হ্যালো। ধন্যবাদ নাজমুল, আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। এবার চলে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন নজির আহমদ রতন। রতন, প্রথমেই জানতে চাই যে ফেনীর বাঁধগুলোর এখন কি অবস্থা দেখছেন, আর এছাড়া সেখানে বন্যার কোনো সম্ভাবনা দেখছেন কিনা এই বিষয়টিও জানাবেন। হ্যাঁ জি বিলাসী, ফেনীর বাঁধগুলো কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং আবহাওয়া অফিসের যে শঙ্কা করেছেন ফেনীতে ও বন্যার যে সম্ভাবনা রয়েছে সেটি জানিয়েছেন। তবে মুহুরী নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 2.15 মিটার নিচ দিয়ে, বিপদসীমার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, সেটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। তবে এলাকাবাসীর যে 24-এ যে বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছিল 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাই, সেই ক্ষয়ক্ষতি কিন্তু তারা এখনও কাটিয়ে উঠতে পারেননি এবং তারা কিন্তু খুব আতঙ্ক অবস্থায় রয়েছেন যে কোনো মুহূর্তে যদি আবারও বাঁধ ভেঙে যায় তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আবহাওয়া 24 ঘন্টায় ফেনীতে যে বৃষ্টিপাত হয়েছে সেটা 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন যে মৌসুমীর বায়ুর প্রভাবে ফেনীতে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং তিনি জানিয়েছেন যে পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর পানি কিন্তু বেড়ে যেতে পারে এবং যদি এই নদীগুলোর পানি বেড়ে যায় তাহলে কিন্তু পার যে বাঁধ রয়েছে 128 কিলোমিটার, এই নদীগুলো সেখানে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গত বছরও যে বন্যায় মুহুরী নদী বাঁধের 42টি স্থানে ভেঙেছিল এবং স্থানীয়রা জানিয়েছেন যে বাঁধগুলো যে মেরামত করা হয়েছে তবে মজবুত করে মেরামত করা হয়নি। তারা শঙ্কা প্রকাশ করছেন যে এই বাঁধগুলো আবারও ভেঙে তারা বন্যায় কবলিত হতে পারেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি, তারাও বলছেন যে একনেকে এবারে একটি যে পাশ হয়েছে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের, সেটি যদি নির্মাণ হয় তাহলে কিন্তু মুহুরী, কহুয়া এবং সিলুনিয়ার যে নদীগুলোর বাঁধ তারা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই 3 উপজেলার বাসিন্দারা একটু স্বস্তি হিসেবে পাবেন। তারা বলছেন যে এই বাঁধ নির্মাণের আরও 5 বছর স্থায়ীভাবে অর্থাৎ সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু এলাকাবাসী শঙ্কায় রয়েছেন। পানি আপনি দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, পানি বাড়ছে, মুহুরী নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বাড়ছে। যদি আমরা সকাল ভোর থেকে কিন্তু ফেনীতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, তবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু নদীর বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই জেলা প্রশাসন যেটি তথ্য জানিয়েছেন, তারা এই বাঁধ ভেঙে যাওয়ার অর্থাৎ বন্যার আগাম প্রস্তুতি নিয়েছেন এবং স্বেচ্ছাসেবীদের সংগঠনগুলোকে তারা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলোকে তারা প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর যে বন্যার যে আশঙ্কা করছেন স্থানীয়, তার সবশেষ তথ্য। ধন্যবাদ রতন। জলাবদ্ধতা ও নদী ভাঙনের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সাতক্ষীরা ও ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। যাচ্ছে পরের সংবাদে। উত্তরের জনপদের জীবনরেখা তেস্তা, অথচ বর্ষা এলেই হয়ে ওঠে জনপদ গ্রাসের নির্মম নিয়তি।
নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয় ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙনের কবলে নিঃস্ব হয় লাখ লাখ মানুষ। উত্তরের মানুষের এই স্বপ্নভঙ্গের অবসান হলে দুই তীরে গড়ে উঠবে জীবন পুনর্গঠনের উর্বর উপাখ্যান। সেই স্বপ্নের নাম আপাতত তিস্তা মহাপরিকল্পনা। অনেক বড় নদী পুকুর ছিল। উত্তর জনপদের মানুষের কাছে তিস্তা কখনো জীবনধারা, আবার কখনো জীবিকার অবলম্বন। অথচ বর্ষা এলেই সেই তিস্তা হাজির হয় ভয়ঙ্কর রূপে, হয়ে ওঠে স্বপ্নগ্রাসী। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে প্রতিনিয়ত তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। পানি তোরে তলিয়ে যায় লাখো মানুষের বেঁচে থাকার স্বপ্ন। তাবলা ভাসি গেছে, ছাগল, মুরগি, হাঁস তাবলা ভাসি গেছে। এনে আবাদ করছি মানুষের না, তাও ভাসি গেছি। এখন যদি আরো ভাঙতেই থাকে এভাবে, তাহলে হচ্ছে আরো অনেক মানুষের বাড়ি এরকম মানুষ আশ্রয়হীন হয়ে যাবে। এই যে নদী ভাঙনের আস্তে আস্তে এই পুকুর বিলীন হয়ে যাওয়ার পরে এই পরিবারগুলো নিঃস্ব অবস্থায় এখন বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে বসবাস করতেছে। বছরের পর বছর ভাঙনের এই পুনরাবৃত্তি একই বৃত্তে ঘুরতে থাকে। জিও ব্যাগ, অস্থায়ী বাঁধ কিংবা পানি উন্নয়ন বোর্ডের আশ্বাসের বলয়ে বন্দী থাকে প্রতিকার ব্যবস্থা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ার মানুষ উপকৃত হবে এবং এই বন্যার থেকে আপনার বাঁচবে। আমাদের নিম্ন অঞ্চল সহ বাড়ি ঘরে পানি ওঠে, আবার যখন এই পানি নেমে যায় তখন একটা ভাঙন আতঙ্কে থাকে। আমরা প্রতি বছরই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। তিস্তা কেবল একটি নদী নয়, উত্তরাঞ্চলের মানুষের অস্তিত্বের অংশ। তিরুপতি মানুষের প্রত্যাশা কেবল সাময়িক উদ্যোগ নয়, দ্রুত বাস্তবায়িক হোক তিস্তা মহাপরিকল্পনা। পানি ভাঙে, সেখানে পানি ঘর এক হাঁটু এক চৌল পানি। যদি পানি বাড়ে তবুও আমাদের ঘুম হারাম, কমে যদি তবুও হারাম। কি কারণ, বাড়লে ঘরে দুয়ারে পানি উঠে, আর কমিলে ভাঙন শুরু হয়ে যায়। তিস্তা এখনো বয়ে চলছে, কখনো জীবনধারার গতিময়তায়, আবার কখনো প্রলয় প্লাবনে। উত্তরের মানুষের স্বপ্নভঙ্গের অবসান হলে দুই তীরে নতুন করে লেখা হবে জীবন পুনর্গঠনের গল্প। আর সেই গল্পের নাম আপাতত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা গর্ভে আর কত জমি জায়গা, মাথা উঠাসের আশ্রয়টুকু এবং ফসলি জমি বিলীন হলে স্বস্তি মিলবে তিস্তাপাড়ার বাসিন্দাদের? এমন প্রশ্ন এখন কুড়ে খাচ্ছে এখানকার মানুষজনকে। তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। কারণ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে একদিকে যেমন পানির ন্যায্য হিস্সা আদায় হবে, তেমনি অন্যদিকে শাসন হবে এই নদী আর রোধ হবে ভাঙন। নীলফামারীর ডিমলা, ডালিয়া, টাপাখড়িবাড়ি এলাকা থেকে আবু সৈয়দ অপু, ওয়ান নিউজ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে নীলফামারী ও গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন আবু সাইদ অপু। অপু, জানাবেন যে তিস্তার দাবি নিয়ে প্রশাসন কি বলছে এবং তারা সংকটগুলো আসলে কোথায়, এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা সে বিষয়টিও জানাবেন। বিলাসী, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে কারিগরি টিম, টেকনিক্যাল টিম এবং বিশেষজ্ঞ দল তারা কিন্তু ক্রমান্বয়ে আসছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে পানি সম্পদ মন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী তারাও কিন্তু সরেজমিনে এসেছিলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেটা নিয়ে কিন্তু সংসদেও আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়েছেন যে কোনো মূল্যেই হোক এই সরকারের তিস্তা মহাপরিকল্পনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত দিনে যারা ছিলেন ক্ষমতায় তারা এই তিস্তাকে নিয়ে রাজনীতি করেছেন। তিস্তাকে নিয়ে রাজনীতি করার কারণে এই অঞ্চলের মানুষরাই বলছেন যে তাদের সাথে প্রহসন করা হয়েছে এই তিস্তাকে মানে ঘিরে। তো সবকিছু মিলে প্রশাসনের এই তদারকি অব্যাহত আছে। আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং ক্রমে কিন্তু তিস্তার পানি বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তিস্তার পানি কিন্তু ক্রমে বাড়ছে এবং তিস্তা ক্রমে উত্তাল হয়ে উঠছে। আর উজানের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু শুধু তিস্তায় পানি বাড়ছে তা না, যে তিস্তা যে বিধৌত যে এলাকা আছে, অর্থাৎ ডিমলা উপজেলার যে 10টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়ন যে তিস্তা বিধৌত এলাকা, সেই এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ঘরবাড়ি নদী গর্ভে যাওয়ার উপক্রম হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 10টি জেলার বুকচির যে 10টি নদ নদী রয়েছে, সেই 10টি নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আর পানি উন্নয়নের পক্ষ থেকে যেসব এলাকায় আসলে ভাঙন দেখা দিচ্ছে, সেই সব এলাকায় সাময়িকভাবে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে, কিন্তু মানে
আবার সেই পানি বৃদ্ধির কারণে সেই জিও ব্যাগ ফেলে আসলে খুব একটা কাজ হচ্ছে না। তবে স্থানীয় যারা তীরবর্তী মানুষজন আছেন, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যারা তিস্তা গর্ভের সর্বস্ব হারিয়েছেন, সেই সব মানুষের আসলে প্রত্যাশা একটাই যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যেসব পরিকল্পনাগুলো রয়েছে তার মধ্যে যেমন পানি যে ন্যায্য হিসেবে যেমন আদায় হবে, নদীর শাসন হবে, সবচেয়ে বড় যে বিষয়টা হবে যে চিরচেনা যে মানুষের সেই দুর্ভোগ, অর্থাৎ তিস্তার জন্ম থেকে যে তিস্তা গর্ভে যে শত শত একর জমি, মানুষের বসত ভিটা, ঘরবাড়ি, এই যে সবকিছু বিলীন হয়েছে, এই সবকিছু আর মানুষকে দেখতে হবে না। কারণ তখন নদীর শাসন হবে, ভাঙ্গন রোধ করার জন্য বাঁধ নির্মাণ করা হবে এবং যাদের জমি আসলে তিস্তা গর্ভে বিলীন হয়েছে সেই সব মানুষ তাদের জমিগুলো ফেরত পাবে। এবং বর্ষা মৌসুমে যে মানে তিস্তার উত্তাল রূপের কারণে অনেককে সহায় সম্বল হারাতে হয়, সেই গল্প কিন্তু আর মানে শুনতে হবে না বা কাউকে জানতে হবে না। তো তিস্তা পারের মানুষ একটাই শেষ মানে তাদের দাবি একটাই যে তিস্তা মহাপরিকল্পনা বর্তমান সরকার যে চ্যালেঞ্জ নিয়েছেন সেটি আসলে বাস্তবায়ন করলে এই অঞ্চলে যে মানুষের দুঃখ সেটি যেমন একদিকে মানে ঘুচবে, তেমনি অতীতের সরকারের যে প্রশাসনের যে তিস্তা নিয়ে যে আশ্বাস, সেই আশ্বাস বর্তমান সরকার সত্যিকারের একটি দৃশ্যমান রূপ দান করবে, এমনটাই প্রত্যাশায় বুক বেঁধে মানে বসে আছে এই তিস্তা পাড়ের মানুষজন। তবে সর্বশেষ একটি তথ্য দিয়ে আমি শেষ করতে চাই যে এখন আসলে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং 44টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তো এই ছিল নীলফামারী ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। বিলাসী। ধন্যবাদ অপু, আপনি থাকুন। এবার একই বিষয়ে জানতে চাচ্ছি গাইবান্ধায়, সেখানে আছেন আফরোজা লুনা। লুনা, গাইবান্ধায় বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর আরেকটু জানাবেন যে কোন কোন এলাকায় ভাঙন এখনো অব্যাহত রয়েছে? বিলাসী, আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই গাইবান্ধার যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি 9 সেন্টিমিটার কমে গেলেও পানি বেড়েছে ঘাঘটে 7 সেন্টিমিটার এবং তিস্তা নদীতে কিন্তু 33 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির কারণে তিস্তার বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন যদিও শুরু হয়েছে ফুলছড়ি এবং ঘাঘটের কিছু পয়েন্টে, কিন্তু ব্যাপক ভাঙন চলছে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে। ইতিমধ্যে সুন্দরগঞ্জের 4টি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল এবং গ্রামে কিন্তু ব্যাপক ভাঙন চলছে এবং ভাঙন অব্যাহত চলছে আমি বলতে পারি। এই গ্রামগুলো হচ্ছে কাজিয়াচর, লালচামার, উজান বুড়াইল, ভাটি বুড়াইল, কেরানীর চর সহ বোচাগাড়ি সহ বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙন চলছে এবং ইতিপূর্বে কিন্তু এই 20 দিনের ভাঙনে কেরানীর চরের 250টি পরিবার একদম নদীগর্ভে চলে গেছে। তারা ভাঙন আতঙ্কে এই 250টি পরিবার কিন্তু উন্নত আশ্রয় নিয়েছেন। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা ভাঙন প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু সব জায়গায় তারা ভাঙন ঠেকাতে পারছেন না। যেসব এলাকায় বেশি স্থাপনা রয়েছে এবং ঘরবাড়ি রয়েছে সেগুলো রক্ষায় তারা ভাঙন প্রতিরোধে কাজ করলেও ঢিলেঢালা গতিতে কাজ চলছে এবং ভাঙন না যেভাবে প্রতিরোধ হচ্ছে তার চেয়ে অধিক পরিমাণে ভাঙন চলছে কিন্তু বিভিন্ন এলাকায়, এবং এই ভাঙন কিন্তু নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। তো আমাকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। যদি বন্যা হয়ে যায়, এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বলছেন যে বন্যা হলে তাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে বন্যা মোকাবেলার জন্য। জি বিলাসী। ধন্যবাদ লুনা। তিস্তার দাবি নিয়ে প্রশাসন কি বলছে এবং সংকটগুলো আসলে কোথায়, এছাড়া কোনো এলাকায় কোন কোন এলাকায় ভাঙন এখনো অব্যাহত রয়েছে, এসব বিষয়ে জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে নীলফামারী ও গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। জেলা বুলেটিনের নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সিংড়ায় সরকারি কৃষি প্রণোদনা চলে যাচ্ছে সিন্ডিকেটের পেটে, ক্যামেরায় ধরা পড়লেন ইউপির সদস্য ও ব্যবসায়ীরা। প্রায় 1 বছর পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে ভারতে ফিরে গেছেন বিএসএফ এর পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক। বুধবার বিকেলে প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা দেশে ফেরেন। 2025 সালের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশু সহ 6 ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে বিএসএফ এর বিরুদ্ধে। পরে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ও আদালতের নির্দেশনার পর ট্রাভেল পাস ইস্যু হলে তাদের ফেরতের পথ খুলে যায়।
দেশে ফেরার আগে তারা বিএসএফের অমানবিক আচরণের অভিযোগ তুলে বাংলাদেশ সরকার, প্রশাসন ও স্থানীয় মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, প্রায় 1 বছর পর তারা আসলে দেশে ফিরেছে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়েছে সেই বিষয়টি জানাবেন, পাশাপাশি বিদায় বেলায় তারা কিছু বলেছেন কিনা তাও জানাবেন। বিলাসী, ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি আমি বলতে চাই, গত বছরের জুন মাসে, অর্থাৎ গত 1 বছরের ব্যবধানে তারা কিন্তু গতকালকে 4 জন ফিরে গেছে। এর আগে ডিসেম্বরে 2 জন নারী শিশু সহ 2 জন ফিরে যান, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ। এটির মধ্যে আইনি জটিলতা ছিল। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে প্রায় 3 মাসের মতো ছিলেন। এরপর জামিনে ছাড়া পেলেও তারা কিন্তু ফিরতে পারছিলেন না। নানা জটিলতার ফলে তারা এখানে একজন স্থানীয় বাসিন্দার বাড়িতে অবস্থান করছিলেন এবং গতকালকে তারা কিন্তু সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তারা ফিরে গেছেন নিজ ভূখণ্ডে। অর্থাৎ ফিরে যাওয়ার সময় তারা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে আইন রয়েছে সে আইনের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারা বাংলাদেশ সরকারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফিরে যেতে সহায়তা করার জন্য। আপনার কাছে আমি একটু তথ্য যোগ করতে চাই। গত বছরের জুনে তারা কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের শিকার হন, অর্থাৎ অমানবিক আচরণ করেন। তাদের যে ভাষ্য, তারা বাংলাদেশি, তারা বাংলা ভাষায় কথা বলার কারণে এবং মুসলিম হওয়ার কারণে তাদেরকে জোরপূর্বক ঠেলে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারা দিল্লিতে একটা ইট ভাটা, অর্থাৎ বিভিন্ন শ্রমিকের তারা কাজ করতেন, তাদেরকে ধরে এনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তারা কারাভোগ বরণ করেন। তো আপনাকে যদি আমি একটু সামগ্রিকভাবে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জে 180 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এই সীমান্ত পথগুলোতেও বর্তমান সময়ে অন্ততপক্ষে 5টি পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছে বিএসএফ। তবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিজিবি সদস্যরা প্রতিটি ঘটনাকে প্রতিহত করেছে। আপনাকে যদি আমি একটু এই মুহূর্তে বলতে চাই, বিএসএফ সদস্যরা বৈরী আবহাওয়া এবং যেসব চরাঞ্চলগুলো রয়েছে এবং দুর্গম পথ রয়েছে সেই অঞ্চলগুলোকে পুশিনের জন্য বেছে নিয়েছে। আজকেও বৃষ্টি হচ্ছে গত রাত থেকে, আমরা জানি না কি অবস্থা। তবে সীমান্তের যারা জনগণ রয়েছে তারাও কিন্তু একেবারে সচেতন রয়েছে, বিজিবিকে সহযোগিতা করছে। সাথে আনসার, ভিডিপি সদস্যরাও কিন্তু রাত দিন ডিউটি করছেন। তবে আমরা বিজিবির সঙ্গে কথা বলছিলাম, যেখানে এখানে চাঁপাইনবাবগঞ্জের 2টি শহর রহনপুর অর্থাৎ নগর একটি বিজিবি ব্যাটালিয়ন কাজ করে থাকে এই 180 কিলোমিটার এলাকাতে। এই সীমান্ত পথগুলোতে তারা দাবি জানিয়েছেন অত্যন্ত কষ্ট করে তাদেরকে, বিশেষ করে বর্ষা মৌসুমে কষ্ট করে তাদেরকে দিন দিয়ে আসলে ডিউটি করতে হয়। তারা বলছেন সীমান্ত সড়ক নির্মাণের দাবি উঠছে দীর্ঘদিন ধরে। অর্থাৎ স্থানীয় যারা নাগরিক রয়েছেন তারাও বলছেন বিএসএফ এর সীমান্ত সড়ক রয়েছে, তারা নির্বিঘ্নে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে, অর্থাৎ ডিউটি করতে পারে। কিন্তু বাংলাদেশের খাল বিল মারিয়ে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যকে ডিউটি করতে হয়। এর মধ্যে চরম ভোগান্তির শিকার হতে হয়। এর মধ্যেও তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তারা বলছেন যে কোনো মূল্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন তারা রুখতে প্রস্তুত, সেই সাথে জনগণও সঙ্গে রয়েছে। বিলাসী, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পুশিনের সর্বশেষ খবর। ধন্যবাদ তারেক। প্রায় 1 বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে ভারতে ফিরে গেছেন বিএসএফের পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক। সে বিষয়ে জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন তারেক রহমান। যাচ্ছে পরের সংবাদে। নাটোরের সিংড়ায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারের দেয়া প্রণোদনা বিলি বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের হাতে পৌঁছানোর আগেই বরাদ্দের সার বীজ বিক্রি হয়ে যাচ্ছে। অনুসন্ধানে কৃষক নয় এমন ব্যক্তিদের সার বীজ দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। কৃষি বিভাগ বলছে সম্মিলিত প্রচেষ্টায় অনিয়ম প্রতিরোধ সম্ভব। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে 2026-27 অর্থ বছরে নাটোরের সিংড়া উপজেলায় 5000 কৃষকের জন্য প্রায় 30 লাখ টাকার কৃষি প্রণোদনা বরাদ্দ দেয় সরকার। এতে প্রত্যেক কৃষক পাচ্ছেন প্রায় 600 টাকা মূল্যের সার ও বীজ। অভিযোগ উঠেছে এই সরকারি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছানোর আগেই চলে যাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ সাজশে কথিত কৃষকদের নামে প্রণোদনা তুলে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। 3 দিন এসে ঘুরে গেছি,
তাহলে আজকে মনে করেন যে ঘুরে যাওয়া লাগবে, তাহলে আবার যদি আসে তাহলে আমার একটা জন প্রতি মনে করেন যে প্রায় একটা দিন গেলে 50-60 টাকা খরচ। এই কৃষকের পাওয়ার জিনিসগুলো মনে করেন তারা নিজেরা মনে করেন একটা সিন্ডিকেট করে বিক্রি করতেছে। অভিযোগের সত্যতা অনুসন্ধানে মাঠে নামে চ্যানেল ওয়ান। এক পর্যায়ে সিংড়া উপজেলা কৃষি অফিস চত্বরে ক্যামেরায় ধরা পড়ে এমনই একটি চিত্র। ফুটেজে দেখা যায় সরকারি সার ও বীজ নেয়ার পরপরই কয়েকজনের কাছ থেকে সেগুলো কিনে নিচ্ছেন এক ব্যবসায়ী। ক্যামেরা দেখে ঘটনাস্থল ছেড়ে দ্রুত সরে যান কলম ইউনিয়নের এক ইউপি সদস্য। খানিকটা অপ্রস্তুত হয়ে সার বীজ কেনার কথা স্বীকার করেন এক ব্যবসায়ী। কত করে কিনতেছেন এগুলা? এই 2400-2500। এটা কি ঠিক? এটা তো সরকার না ঠিক। কৃষকদের অভিযোগ টোকেন হাতে নিয়েও দিনের পর দিন কৃষি অফিস ঘুরেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। এসে ঘুরে গেলাম, একটু পরে আসো, আজও একই কথা বলতেছে। অনেকজনের মাল আছে, এটা শেয়ার করে যাবে। সে চলে গেছে, ভ্যানে দিয়ে চলে গেছে। ওই যে ভ্যানালা কারো নামের সাথে মিলিচ্ছে না, হয়তো বা কারো নামের সাথে মিলিচ্ছে, বাপের সাথে মিলিচ্ছে না, এরকম ভাবেই। এদিকে অনিয়মের বিষয়টি সামনে আসার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কথিত কৃষকদের কাছ থেকে বিক্রির জন্য জড়ো করা প্রায় 16 বস্তা সরকারি সার ও বীজ জব্দ করে কৃষি অফিসে হস্তান্তর করেন। তাদের দাবি, প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। একটি অসাধু চক্র নিয়ে চলে যাচ্ছিল, আমরা সেটা ধরে কিন্তু জব্দ করে আবার কৃষি অফিসে দিব এবং সেটা যেন সাধারণ জনগণ পায় এবং সাধারণ কৃষক পায়, এটাই আমাদের লক্ষ্য। অনিয়মের বিষয়টি নজরে এসেছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, শুধু কৃষি বিভাগের পক্ষে এসব বন্ধ করা সম্ভব নয়। প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কৃষি বিভাগ নিয়মিত মনিটরিং করছে বলেও জানান তিনি। এরকম অভিযোগ আমি এরকম পাইছি, বাট এটা পাওয়ার সাথে সাথে আমরা সেই জিনিসগুলোকে আমরা তাদেরকে ধাওয়া করছি। কৃষক যাতে বাহিরে বা কোথাও যাতে বিক্রি করতে না পারে সেই চেষ্টা আমরা মনিটরিং করতেছি। বাট এটা আসলে সবার ঐক্যবদ্ধ ছাড়া এটা তো একা সম্ভব না, কারণ কৃষক বাইরে নিয়ে যদি বিক্রি করে ফেলায় ওইটা তো আমরা কন্ট্রোল করতে পারি না। কৃষি উৎপাদন বাড়াতে সরকারের দেয়া লাখ লাখ টাকার এই সহায়তা অসাধু চক্রের হাত থেকে রক্ষার দাবি ভুক্তভোগী কৃষকদের। একই সঙ্গে অনিয়মের জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তারা। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। 24 ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মারা গেল 652 জন, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 93 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 745 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে 106 জন। এর ফলে 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট 13,070 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া 24 ঘন্টায় সারা দেশে আরও 796 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা 1,08,180 জন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, প্রথমেই জানাবেন যে বরিশালে হাম সংক্রমণ এখন কি অবস্থা দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে মৃত্যুর হার যে কমছে না, এ বিষয়ে চিকিৎসকরা আসলে কিছু বলছেন কিনা? জি বিলাসী, আসলে যেমনটি বলছেন যে বরিশালে মৃত্যুর মিছিলে কিন্তু এখন পর্যন্ত প্রায় 53 জনের মতো যুক্ত হয়েছে এবং এর 90 ভাগে কিন্তু শিশু। আমরা এ বিষয়ে কথা যতটুকু বলে জেনেছি যে চিকিৎসকরা বারবারই বলে যাচ্ছেন যে এর আগে তারা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যে এখানে হাম আইসোলেশনের যে ওয়ার্ডটি সেখানে যে পরিমাণে তাদের হেড বক্স রয়েছে তার অধিক প্রয়োজন। তার কারণ এখানে যারা মৃত্যুবরণ করছে তার সকলেই কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই পরবর্তীতে মৃত্যুবরণ করছে। তবে বরিশালে যেহেতু কোনো ধরনের অক্সিজেনের সমস্যা নেই, কিন্তু সেই অক্সিজেনের দেওয়ার জন্য যে হেড বক্স দরকার সেটি কিন্তু অনেক অংশেই কম। কারণ এখানে যে প্রতিদিন গড়ে কিন্তু শিশু ওয়ার্ডে শয্যা আছে 69টি, কিন্তু এখানে ভর্তি থাকে 4 থেকে 500 মতো শিশু রোগী। এর মধ্যে যেই হামের যে আক্রান্ত হয়ে যারা ভর্তি হয় তার মধ্যে আইসোলেশনে কিন্তু ভর্তি থাকে 1 থেকে 150। কিন্তু এখানে এত কিছু বলার পরেও কিংবা গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিন প্রশ্নের মুখে সরকার থেকে মাত্র 20টি এই হেড বক্স দেওয়া হয়েছে, কিন্তু এই হেড বক্স 3 ভাগে বিভক্ত করে হাম আইসোলেশন ওয়ার্ডে পেয়েছে মাত্র 4টি। সুতরাং 100 রোগীদের জন্য মাত্র 4টি এই হেড বক্স ব্যবহার করা হচ্ছে, যে কারণে আসলে রোগীরা সঠিকভাবে কিন্তু সেই হেড বক্স পাচ্ছেন এবং অক্সিজেন লেভেল কমে গেলে আসলে নিয়ন্ত্রণ করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। চিকিৎসকদের সাথে বারবারই এই বিষয়ে আমরা পরামর্শ করার পরে তারা আসলে এখন একটা অসহায়ত্ব প্রকাশ করেছেন। অসহায়ত্ব প্রকাশের অন্যতম ভাবটা যদি সেই প্রকাশের তো মানে চিত্রটি আমরা দেখি, তাহলে এখন আমি যেখানটিতে
দাঁড়িয়েছি সেই বরিশাল সদর জেলা হাসপাতালে। আপনি জানেন যে টানা এক সপ্তাহ কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে এই বারান্দার মেঝেতেই কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছে, অর্থাৎ তাদের জন্য কোনো ওয়ার্ড কিংবা শয্যার ব্যবস্থা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তারা সবসময় আসলে সরকারের একটি দোষ দিয়েই চলে যাচ্ছেন যে আসলে সরকার থেকে কোনো ব্যবস্থা না করায় তারা আসলে এখন একটি অসহায় হয়ে পড়েছে। তবে আমরা বারবারই বলেছিলাম যে আসলে বরিশাল যে শিশু হাসপাতালটি সেটি যদি খুব দ্রুত সময়ে উদ্বোধন করা যেত, যেহেতু সেটির কার্যক্রম কাজকাম সবই সম্পন্ন হয়েছে, তাহলে হয়তো বা কিছুটা রোগীর চাপ কমতো। তবে তারা আসলে আমাদেরকে বলে গেছেন যে আসলে স্বাস্থ্যমন্ত্রীর অঙ্গীকার, অর্থাৎ আগামী আগস্টে চালু করলে হয়তো বা রোগীর চাপ কিছুটা কমবে। এই সমস্যার সমাধান করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশালের যে হাসপাতালগুলো তারা তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করলেও তারা ইতিমধ্যেই যে হাসপাতালের বারান্দাগুলো রয়েছে সেই বারান্দার মেঝেতে রোগী দেওয়া শুরু করেছে। এটি শুধু সদর জেলা হাসপাতালই না, বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতেও। তবে আমাদের সিভিল সার্জন জানিয়েছেন যে হামের যে রোগী যারা রয়েছে তাদের আসলে সিমটম বুঝে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতাল স্থানান্তরের পরামর্শ দিয়েছেন অন্যান্য উপজেলাগুলো থেকে। অর্থাৎ হামের কোনো ধরনের সিমটম দেখা দিলেই বিগত সময়গুলোতে বিভিন্ন উপজেলা থেকে যেভাবে বরিশালে পাঠানো হতো, এখন সেই পাঠানোটা কিছুটা হলেও বন্ধ হয়েছে। অর্থাৎ প্রতিটি উপজেলায় এখন 8 জন 10 জন করে ভর্তি রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গোটা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে 12,100-র মতো এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে। এটি কালকের তথ্য, এখন পর্যন্ত আমাদের হাতে তথ্য আসেনি। তবে এখন পর্যন্ত যে তথ্যটি সেটা হচ্ছে 11,500-এর মতো কিন্তু এই হামে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। তো এখনও কিন্তু 5 থেকে 550 রোগী গোটা বরিশাল বিভাগে তারা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতেই নয়, বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু তারা ভর্তি রয়েছে। আসলে এখানে আপনি বিষয়টি জানবেন যে বরিশালের হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা তুলনায় বরিশাল বিভাগের যে অন্যান্য বেসরকারি যে হাসপাতালগুলোতে সেখানে চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো। এ কারণে ভালো যেহেতু সেখানে তারা প্রাইভেটভাবে চিকিৎসা নিচ্ছে এবং বর্তমান সময়ে সেখানে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শিশু হামে আক্রান্ত যারা হচ্ছে তাদের সংখ্যা কিন্তু যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তাদের শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং বড় যারা আছে তারা কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালে এবং এই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং নারী এবং পুরুষের তুলনায় নারীদের সংখ্যাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পাচ্ছে। তো সবশেষ তথ্য অনুযায়ী বৃষ্টি একটানা হচ্ছে, রোগীদের আবাসন সংকট, শয্যা সংকট, এর মধ্যেই চিকিৎসকরা কোনোভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। বিলাসী, এখন পর্যন্ত এতটুকু আমার কাছে বরিশাল থেকে। ধন্যবাদ আরিফুল। হামের খবর জানছিলাম। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2য় শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার ইরা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আজ। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করবেন। গত 1 মার্চ প্রতিবেশী বাবু শেখ চকলেট কিনে দেয়া ও বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইরামণিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এলাকার পাহাড়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এই সময় স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 3 মার্চ শিশুটির মৃত্যু হয়। ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন শেখ হত্যা মামলার 12 দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি সহ অধিকাংশ অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। পুলিশ বলছে হত্যাকাণ্ড কিংবা পরবর্তী সহিংসতা, 2 ঘটনাতেই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত 26শে জুন আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে সুমন শেখের মোটরসাইকেলের গতি রোধ করে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে 17 জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সুমনের ভাই। 12 দিন পেরিয়ে গেলেও একমাত্র ছেলেকে হারানোর শোক কিছুতেই কাটেনি বাবা মায়ের। 1500 জন লোকে ও একা জাতি লাগছিল একটা মোটরসাইকেল, আর একজনে গুলাই নিয়ে যায়, কিন্তু পথে তারপরে ওই মোটরসাইকেল গাছ ফেলাইয়ে তারে কুবাইয়ে মারে, পুকুরের মধ্যে ফেলাই দিয়েছিল কুবাইয়ে। আমার দাবি, আমার সন্তান মারে ফেলেছে, এখন পর্যন্ত খুনি ধরা পড়ে নাই। আমার ছেলেরা যারা মারিছে এদের আমি বিচার চাই। তবে ঘটনার প্রায় 2 সপ্তাহ পার হতে চললেও প্রধান আসামি সহ অধিকাংশ অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হয় ক্ষোভ ও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। তাদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
পুলিশ প্রশাসনের কোনো কিছু করতেছে না, মেন আসামিগুলো ধরতেছে না, প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। এবং আমার বড় ভাই, আমার 2টা ভাই ছিল, একটা ভাই তো মাইরেই ফেলছে, আর একটা ভাই আছে তাকে পর্যন্ত হুমকি ধামকি দিচ্ছে। এই মামলার বাদী আমাকে বারবার তারা হুমকি দিচ্ছে যে মামলা তুলে নেওয়ার জন্য, এবং নইলে আমাকে মেরে ফেলবে। এমনকি আমার ভাই হত্যা করার পরেও তারা আমাদের সঙ্গে যারা চলে তাদের কিছু কিছু বাড়িতে হামলা করছে। তবে পুলিশ জানিয়েছে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এই ঘটনাকে পুঁজি করে নতুন করে কোনো অপরাধ সংগঠিত হতে দেওয়া হবে না। বিরতিহীন অভিযান পরিচালনা করেছি অলরেডি, বা এখন কন্টিনিউ আছে, এবং সেখানে এজাহার নেমে আসামি 8 নম্বর আসামিকে আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে গ্রেপ্তার করেছি। আমাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি আমরা তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা যায়, এবং মাননীয় আদালতে আসামিদেরকে সোপর্দ করার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। সুমন হত্যা মামলায় 8 নম্বর এজাহারভুক্ত আসামি কবির শেখ বর্তমানে কারাগারে রয়েছে। এনকেবি নয়ন, ওয়ান নিউজ, ফরিদপুর। জেলা বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে আরও যা থাকছে। পাবনায় চালুর আগে অচল 4 সৌর সেচ পাম্প, চুরি গেছে লাখ লাখ টাকার যন্ত্রাংশ। পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চালুর আগেই অচল হয়ে পড়েছে সৌরচালিত সেচ পাম্প। লক্ষ্মীপুর ও শ্রীপুরে বেশ কয়েকটি স্থানে এসব সোলার পাম্প বসানো হয়েছিল। এখন প্যানেল, ব্যাটারি ও তারসহ মূল্যবান যন্ত্রাংশ চুরির কারণে সেগুলো পরিত্যক্ত হয়ে পড়েছে। পাবনার আটঘরিয়া উপজেলা লক্ষ্মীপুর গ্রামে ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় চলতি বছরের শুরুতে 2টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। তবে চালুর আগেই পাম্প দুটি কার্যত অচল হয়ে পড়েছে। পাম্পগুলো সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। একই চিত্র দেখা গেছে ইছামতি নদীর তীরবর্তী শ্রীপুর এলাকায় স্থাপিত আরও 2টি সৌরচালিত সেচ পাম্পেও। ধরেন জমিটা অলিগান আমরা বললাম যে তোমাদের যদি সমস্যা হয় তা আমাদের অলিগান পরিবেশ করো। এখন ধরেন করার পর অলিগান করার পর এই যা মাত্র আপনার তারটা লাগা দিয়ে তার চুরি করে নিয়ে যায়। একটাও চালু হয় নাই। এটা একবার চালু হয়েছিল, ওই খালি প্রথমবার চালু হয় শেষ, আর কোনো লাইন টাইন কোনো কিছুই নাই। উপকার হইতে কিন্তু এই এত টাকা পয়সা খরচ হয়ে এ তো আমার গাছ তো কোনো লাভ হয় নাই। অনেক ফসল জন্মায় পারবো, এইটা হচ্ছে লেগান আমার আহ্বান। ধান ক্ষেতের পরিবর্তে সবজি চাষের এলাকায় পাম্প বসানো হলে বেশি উপকৃত হতেন কৃষকরা। কৃষকদের দাবি, স্থান নির্বাচন সঠিক না হওয়ায় শুরু থেকেই প্রকল্পটি নিয়ে প্রশ্ন ছিল। এর মধ্যেই যন্ত্রাংশ চুরির ঘটনায় পুরো উদ্যোগই মুখ থুবড়ে পড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। সেচ যন্ত্রের সবাই বা সেচের সঙ্গে জড়িত আছি, আমরা মূলত সবাই এ বিষয়ে সচেতন করছি, কিভাবে তারা পাহারা দিবে, কিভাবে পাহারা দিলে যাতে চোর শনাক্ত করা যায়, চুরি রোধ করা যায়, এ বিষয়ে সমস্ত ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি। চালুর আগেই যন্ত্রাংশ চুরি ও প্রকল্প অচল হয়ে পড়ায় সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্ত, দোষীদের শনাক্ত এবং প্রকল্পটি পুনরায় চালুর দাবি স্থানীয় কৃষকদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। শেষ করব জেলা বুলেটিন, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বৃষ্টিতে বিপর্যস্ত বন্দর নগরী, খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ছে, বন্ধ চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। টানা বৃষ্টিতে কক্সবাজারের নির্মাঞ্চল প্লাবিত, উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে 8 মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণহানি, পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে কক্সবাজার, উখিয়া ও টেকনাফ। ইছামতির গ্রাসের সাতক্ষীরার সীমান্ত, বিলীন 200 মিটার বেড়িবাঁধ, প্লাবিত হওয়ার ঝুঁকিতে পুরো ইউনিয়ন। এবং তিস্তায় বিলীন ভিটে মাটি, প্রতি বছর নিঃস্ব লাখো মানুষ, স্থায়ী সমাধান চান নীলফামারীর বাসিন্দারা। এই ছিল জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।